হাই ডিয়ার স্টুডেন্টস, হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং এই কোভিড-19 আবহে সবাই সুস্থ আছো। ঠিক আছে, সো লেট স্টার্ট টুডেজ লেসন। আজকের লেসন কি? আজকে হচ্ছে ইমিউনিটি বা অনাক্রমতা। দেখো, এই যে চ্যাপ্টারটা যখন আমরা শুরু করেছিলাম, সুস্বাস্থ্য এবং ব্যাধি, এই চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম তখনই আমরা দেখেছিলাম এখানে ইমিউনিটি, ইমিউন সিস্টেম, এই সমস্ত কথাগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম, তাই কি না? এবার ঘটনা হচ্ছে এই তখনই আমরা ইমিউনিটি কি সেটাও একটু জেনেছিলাম এবং এই চ্যাপ্টার যখন আমরা পড়তে শুরু করেছিলাম তখন আমরা কতগুলো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। যেমন হচ্ছে যেমন হচ্ছে কি, যে এই যে ইমিউনিটি গড়ে তুলতে গেলে আমাদের শরীরে কিছু দরকার ছিল। সেগুলো কি জেনেছিলাম? যে কিছু অ্যান্টিবডি কাজ করছিল, তাই তো। আর কি, সেখানে কতগুলো ইমিউন সেল, আর কি কিছু ইমিউন অর্গান, যেগুলো ইমিউন সিস্টেমের মধ্যে কাজ করছিল, দিয়ে তারা সেই ইমিউন সিস্টেমের মাধ্যমে ইমিউনিটি গড়ে তুলছিল। এই কনসেপ্টটা আমরা অর্জন করছিলাম। এবার ঘটনা হচ্ছে যে এই যে অ্যান্টিবডি, ইমিউন সেলস, ইমিউন অর্গানস, এরা কিভাবে আমাদের শরীরের মধ্যে অনাক্রমতা গড়ে তোলে বা ইমিউনিটি গড়ে তোলে, সেই মোটামুটি কনসেপ্টটাও আমরা পেয়েছিলাম। সেখানে আমরা পড়তে গিয়ে দেখেছিলাম যে অ্যান্টিবডি, তাই তো, অ্যান্টিবডি, আর কি পেয়েছিলাম? অ্যান্টিজেন। অর্থাৎ এই কনসেপ্টটা আমাদের তৈরি হয়ে গেছে এবং এই যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এগুলো পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে অ্যান্টিবডি কীভাবে শরীরে অনাক্রমতা গড়ে তুলতে সাহায্য করে, এরা কীভাবে ফাংশন করে, তাই তো। এবং যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি কীভাবে কাজ করে, সেই সমস্ত বিষয়ে আমরা জ্ঞান অর্জন করেছি এবং তার মূল উদ্দেশ্য ছিল যে শরীরে ইমিউনিটি গড়ে তোলা বা অনাক্রমতা গড়ে তোলা। তো আলটিমেটলি যখন আমরা ইমিউনিটিতে এসে পৌঁছে গেছি তখন দেখা যাচ্ছে যে এই ইমিউনিটি শরীরে কিন্তু এক প্রকার নয়, ইমিউনিটি অনেক প্রকারের, কয়েক প্রকারের আছে, দুই এক প্রকারের ইমিউনিটি আছে। তো সেই বিষয়ে আমরা যাওয়ার আগে প্রথমেই একটু জেনে নেব যে ইমিউনিটি কি, আবার আমরা রিভাইজ করে নেব। ইমিউনিটি হচ্ছে, দেখো আমরা জেনেছিলাম যে এই একটা শরীর, এই একটা হিউম্যান বডি মনে করো, এই একটা শরীর, এই শরীরের বিরুদ্ধে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করছে এই শরীরে, রোগ জীবাণু প্রবেশ করার পর বা রোগ জীবাণু বা অন্য কোনো ক্ষতিকারক পদার্থ হতে পারে, যখন শরীরে প্রবেশ করছে, প্রবেশ করার পর কি হচ্ছে, এই শরীরের মধ্যে থাকা যে ইমিউন সিস্টেমের পার্টসগুলো, যেমন হচ্ছে অ্যান্টিবডি, ইমিউন সেল, ইমিউন অর্গান, এরা কি করছে, এই রোগ জীবাণুগুলোকে নষ্ট করে ফেলছে, তাই তো। নষ্ট করে ফেলে শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করছে। এই যে শরীরের বিরুদ্ধে প্রবিষ্ট বা প্রবেশ করছে, এরকম অনুপ্রবেশ করে, এক কথা অনুপ্রবেশ করছে, এই অনুপ্রবিষ্ট বা অনুপ্রবেশকারী রোগ জীবাণুকে এরা কি করছে, ধ্বংস করছে, তাই তো। ধ্বংস করে শরীরকে রক্ষা করছে। এই যে ধ্বংস করার যে ক্ষমতা, সেইটাকেই বলা হচ্ছে ইমিউনিটি। তাহলে শরীরের ইমিউনিটি বলতে আমরা কি বুঝবো, বা অনাক্রমতা বলতে বোঝাই যে শরীরের যে রোগ জীবাণু প্রবেশ করছে বা অন্য কোনো ক্ষতিকারক পদার্থ প্রবেশ করছে, সেইগুলোকে ধ্বংস করার যে ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে ইমিউনিটি। বোঝা গেছে? এই ধ্বংস করার ক্ষমতাকে বলা হচ্ছে ইমিউনিটি। তাহলে এই ধ্বংস ইমিউন সিস্টেম কত রকমভাবে করতে পারে, করে শরীরকে ইমিউনিটি প্রোভাইড করতে পারে, তার উপর ডিপেন্ড করে আমাদের শরীরে এই ইমিউনিটি দুই প্রকার। ইমিউনিটি মেনলি হচ্ছে দুই প্রকার, বা অনাক্রমতা যেটাকে বলছি, এটা হচ্ছে দুই প্রকার। কি? একটাকে বলা হচ্ছে নির্দিষ্ট, আর আরেকটাকে বলা হচ্ছে অনির্দিষ্ট। বোঝা গেছে? নির্দিষ্টর বাংলা, ইংলিশ কি? স্পেসিফিক।
আর একটাকে বলা হচ্ছে নন স্পেসিফিক। তাহলে নির্দিষ্ট মানে হচ্ছে স্পেসিফিক, অনির্দিষ্ট মানে হচ্ছে নন স্পেসিফিক। এই দুই ধরনের ইমিউনিটি শরীরের মধ্যে দেখা যায়। তাহলে কি এই নির্দিষ্ট, কি এই অনির্দিষ্ট? অনির্দিষ্ট মানে হচ্ছে এই যে কত ধরনের রোগ জীবাণু, কোন ধরনের রোগ জীবাণুকে আক্রমণ করবে, নষ্ট করবে, সেটা নির্দিষ্ট নয়। যে কোনো ধরনের রোগ জীবাণু বা যে কোনো ধরনের ক্ষতিকারক পদার্থকেই এরা প্রথমে কি করে, আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। বুঝতে পেরেছ? আর এই যে নির্দিষ্ট অনাক্রমতা কীরকম, এখানে কি হয়, এরা সব ধরনের রোগ জীবাণুকে আক্রমণ করে না। এরা সব ধরনের রোগ জীবাণুকে আক্রমণ করে না, এরা কিছু নির্দিষ্ট স্পেসিফিক রোগ জীবাণুকে আক্রমণ করে। বুঝতে পেরেছ? এরা নির্দিষ্ট স্পেসিফিক রোগ জীবাণুকে আক্রমণ করে, সেইগুলোকে ধ্বংস করার চেষ্টা করে, সেগুলোকে ধ্বংস করে শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। ব্যাপারটা ঠিক কীরকম? ব্যাপারটা মনে করো যে ঠিক একজন স্পেশালিস্ট ডাক্তার আর একজন ফিজিশিয়ান ডাক্তারের মতো ব্যাপারটা দাঁড়ালো, তাই না? একজন ফিজিশিয়ান ডাক্তার কি করবে, সে প্রথমত তোমার ধরো শরীরের মধ্যে কত ধরনের রোগ আছে না আছে সেগুলোকে বিভিন্ন ধরনের টেস্ট করে সেগুলো সে ডিটারমিন করবে, সেগুলো সম্পর্কে একটু দেখবে, দিয়ে ভালো করার চেষ্টা করবে। আর একজন যে স্পেশালিস্ট ডাক্তার, সে কি করবে, সে যে নির্দিষ্ট রোগের যে সে স্পেশালিস্ট, সেই নির্দিষ্ট রোগটাই ভালো করার চেষ্টা করবে, তাই তো? আর ফিজিশিয়ান কি করবে, সেই নির্দিষ্ট রোগটাকে ধরে নিয়ে ডিটারমিন করে সে কি করবে, স্পেশালিস্টের কাছে পাঠাবে। তো ঠিক সেরকমই নন স্পেসিফিক বা অনির্দিষ্ট অনাক্রমতা হচ্ছে এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রোগ জীবাণু নাই, যে কোনো ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে এরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে শরীরে। কিন্তু নির্দিষ্ট বা স্পেসিফিকের ক্ষেত্রে কি করে, এই ক্ষেত্রে কি করে যে কোনো নির্দিষ্ট নেই, কোনো মানে অনির্দিষ্ট নেই, পার্টিকুলার কোনো একটা রোগ জীবাণুর বিরুদ্ধে এরা প্রতিরোধ গড়ে তুলতে পারে, এটা নির্দিষ্ট। বুঝতে পেরেছ? এবার দেখা যাচ্ছে যে যেটা নির্দিষ্ট অনাক্রমতা বা স্পেসিফিক, সেটা মানুষ জন্ম নেওয়ার পর কি হয়, জন্ম নেওয়ার পর যখন সে কোনো একটা নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে সামনাসামনি হয়, তখন তার বিরুদ্ধে সেই ধরনের অনাক্রমতাটা সে অ্যাডাপ্টেড করে, নতুন করে তৈরি করে সেই জীবাণুকে আক্রমণ করার চেষ্টা করে। সাপোজ মনে করো কারোর মধ্যে স্মল পক্স ভাইরাসের জীবাণু প্রবেশ করে গেছে, ঠিক আছে? পক্স ভাইরাসের যে প্যাথোজেন সেটা প্রবেশ করে গেছে। এবার কি করবে মানুষ, সেই পক্স ভাইরাসটার বিরুদ্ধে, মনে করো এটা পক্স ভাইরাস এই শরীরে প্রবেশ করেছে বা করে গেছে, তখন কি করবে, এই পক্স ভাইরাসের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করবে অনির্দিষ্ট অনাক্রমতা, ঠিক আছে? সে যখন পারবে না, তখন কি হবে, এটা শরীরের মধ্যে প্রবেশ করে যাবে, তখন শরীরের মধ্যে যখন এই পক্স ভাইরাস আসবে, তখন এই নির্দিষ্ট অনাক্রমতা কি করবে, এই ভাইরাসের বিরুদ্ধে আক্রমণ গড়ে তুলবে। বুঝতে পেরেছ? ব্যাপারটা হচ্ছে এরকম। সেই জন্য বলা হচ্ছে যে এটা দেখো, যে মানুষটা আগে জন্ম হয়ে গেছে, জন্ম হয়ে যাওয়ার পরে যখন সে কোনো রোগের সামনাসামনি হচ্ছে, রোগ জীবাণুর, তখন তার বিরুদ্ধে অনাক্রমতা গড়ে তুলছে। তাহলে এটা জন্ম নেওয়ার পরে হচ্ছে, তার মানে এটা অ্যাডাপ্টেড। এই ধরনের অনাক্রমতা কি হলো, অ্যাডাপ্টেড হলো। আর যেটা অনির্দিষ্ট, সেটা হচ্ছে মানুষ যখন জন্মগ্রহণ করে তার পরে থেকেই সে যদি রোগ জীবাণুর বিরুদ্ধে, মানে কোনো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়, সেই রোগ জীবাণুর বিরুদ্ধে সে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। অর্থাৎ এটা কিন্তু অ্যাডাপ্টেড নয়, এটা জন্মগতভাবেই পাওয়া, এটা জন্মগতভাবেই পাওয়া। তাই এই যে নির্দিষ্ট বা স্পেসিফিক অনাক্রমতা, এটাকে অনেক সময় বলা হয় অ্যাডাপ্টেড বা অ্যাকুয়ার্ড ইমিউনিটি। আর যেটা আমরা বলছি জন্মগতভাবে পাওয়া বা অনির্দিষ্ট বা নন স্পেসিফিক ইমিউনিটি, এটাকে অনেক সময় বলা হয় কি বলা হয়, সহজাত। কি বলা হয়, সহজাত, বা এটাকে আমরা বলতে পারি জন্মগত বা
বংশগত। বুঝতে পেরেছ? তাহলে এই দুই ধরনের অনাক্রম্যতা আমরা দেখতে পাচ্ছি, যার একটার নাম হচ্ছে নির্দিষ্ট বা অ্যাডাপ্টেড বা অ্যাকোয়ার্ড, আর একটা হচ্ছে অনির্দিষ্ট বা সহজাত বা জন্মগত বা বংশগত, বাই বার্থ আর হেরিডিটারি। এই হলো দুই ধরনের অনাক্রম্যতা। এই দুই ধরনের অনাক্রম্যতা আমরা দেখতে পেলাম। তো আমরা একে একে দুই ধরনের অনাক্রম্যতার মধ্যে পড়বো। প্রথমে পড়বো হচ্ছে নির্দিষ্ট, না আগে নির্দিষ্ট পড়বো না, আগে আমরা পড়বো অনির্দিষ্ট অনাক্রম্যতা। অনির্দিষ্ট অনাক্রম্যতা কত রকম ভাবে হতে পারে, অর্থাৎ পদ্ধতিগুলো, অনির্দিষ্ট অনাক্রম্যতার মেকানিজমগুলো আমরা প্রথমে পড়বো, যে কোন কোন পদ্ধতিতে অনির্দিষ্ট অনাক্রম্যতা গড়ে ওঠে। অনির্দিষ্ট অনাক্রম্যতা কমপ্লিট হলে আমরা নির্দিষ্ট অনাক্রম্যতার মেকানিজমগুলো পড়ব, যে নির্দিষ্ট অনাক্রম্যতা কত রকমভাবে শরীরের মধ্যে গড়ে উঠতে পারে। কেমন? এবার দেখো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অনির্দিষ্ট অনাক্রম্যতা বা নন স্পেসিফিক অনাক্রম্যতা। এই যে অনির্দিষ্ট অনাক্রম্যতা, এই অনির্দিষ্ট অনাক্রম্যতাটা কীরকম? এটা হচ্ছে বাই বার্থ পাওয়া, জন্মগতভাবে পাওয়া। তাহলে বাই বার্থ আমরা পেয়ে থাকি। তাহলে এই অনির্দিষ্ট অনাক্রম্যতা আমরা মেকানিজম পড়ছি, তাহলে কত রকমভাবে হতে পারে? এই অনির্দিষ্ট অনাক্রম্যতা দুই রকমভাবে হতে পারে। এক বলা হচ্ছে বাহ্যিক, আর একটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ একটা, আর একটা বলা হচ্ছে বাহ্যিক। বোঝা গেছে? বাহ্যিক মানে এক্সটার্নাল, আর অভ্যন্তরীণ মানে হচ্ছে আমরা জানি সবাই ইন্টারনাল। তাহলে এই বাহ্যিক অনাক্রম্যতা সেটা কিভাবে হতে পারে? বাহ্যিক মানে মনে করো যে এই একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ, এই মানুষটার বাইরের দিক থেকে প্রোটেকশন, অর্থাৎ বাতাসের সঙ্গে সংস্পর্শে আসতে পারে, ডিরেক্ট এনভায়রনমেন্টের সঙ্গে সংস্পর্শে আসতে পারে মানুষের যে সমস্ত পার্টসগুলো, সেইগুলো বাহ্যিক অনাক্রম্যতাতে অংশগ্রহণ করে, অর্থাৎ বাহ্যিকভাবে রোগ জীবাণুকে প্রোটেক্ট করে। কীরকম? যেমন মানুষের স্কিন, মনে করো স্কিন ডিরেক্ট বাতাসের সংস্পর্শে আসতে পারে, বা ডিরেক্ট বাতাসের সংস্পর্শে না আসলেও আমরা বাইরে থেকে যে বস্তুটা গ্রহণ করছি, সেই বাইরে থেকে গ্রহণ করা বস্তুটা সরাসরি শরীরের যে সমস্ত অংশের সংস্পর্শে আসতে পারে সরাসরি ডিরেক্ট, সেইটাকে, সেই পার্টসগুলো, সেগুলো হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক অনাক্রম্যতায় অংশগ্রহণ করে। বুঝতে পেরেছো? কীরকম? যেমন মনে করো স্কিন, তারপরে মনে করো যে আমাদের শ্বাসনালী, তাই তো, তারপরে হচ্ছে আমাদের যে গ্রাসনালী, যেটা দিয়ে খাদ্য যায় পাকস্থলী পর্যন্ত, এই যে, তারপরে হচ্ছে শ্বাসনালীতে যে মিউকাস থাকে বা গ্রাসনালীতে যে মিউকাস থাকে, সেই মিউকাসগুলো, তার মানে এই সমস্ত পার্টসগুলো কি করে? আমাদের বাহ্যিক অনাক্রম্যতায় অংশগ্রহণ করে। আবার দেখো স্কিনের মধ্যে কি থাকে? ঘর্মগ্রন্থি থাকে, তারপরে হচ্ছে আমাদের চোখে কি থাকে? অশ্রু গ্রন্থি থাকে তো। মুখের লালা গ্রন্থি থাকে স্যালিভারি গ্ল্যান্ড, তাহলে লালা গ্রন্থি থাকে। তাহলে এই যে লালা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? স্যালাইভা। অশ্রুগ্রন্থি থেকে টিয়ার্স। ঘর্মগ্রন্থি থেকে সিবাম বা ঘর্ম বা ঘাম, এইগুলো ক্ষরণ হয়। এবার দেখো বাহ্যিকভাবে যখন কোনো রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, তখন কি করে? আমাদের যে স্কিন আছে, সেই স্কিন তাকে ঢুকতে বাধা দেয়, বা যদি ঢুকেও যায়, নাকের মধ্যে দিয়ে যদি ঢুকে যায়, বা যদি মনে করো মুখের মাধ্যমে ঢুকে যায়, তাহলে সেখানে যে মিউকাস আছে, সেই মিউকাসগুলো প্রোটেক্ট করে। তারপরে হচ্ছে, এবার যদি ধরো মিউকাস প্রোটেক্ট করলো, এবার দেখো স্কিনের মধ্যে কি আছে? ঘর্মগ্রন্থি আছে, অশ্রুগ্রন্থি আছে, লালা গ্রন্থি আছে। কোনো কারণে মুখের ভিতরে একটা রোগ জীবাণু প্রবেশ করে গেলো, লালা গ্রন্থিতে যে লালা থাকে সেইগুলো কি করে? সেগুলোকে ডাইজেস্ট করে দেয়, সেগুলোকে ধ্বংস করে দেয়। অশ্রু গ্রন্থি থেকে যে চোখের মাধ্যমে যে চোখের জল সবসময় থাকে কি থাকে না? আমাদের থাকে। তাহলে চোখের জল থাকে কেন থাকে? কারণ চোখকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য। আর চোখের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে যেতে পারে, সেই জন্য অশ্রু গ্রন্থি সেখানে সেই রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। ঘর্মগ্রন্থি, স্কিনের মধ্যে ঘর্মগ্রন্থি থাকে, সেখান থেকে ঘাম নির্গত হয়, সেই ঘামের মধ্যে থাকা কেমিক্যালগুলো কি করে? এই ঘর্মগ্রন্থি কি করে? রোগ জীবাণুগুলোকে নষ্ট করে।
তাহলে দেখো এই যে ঘর্মগ্রন্থি বা অশ্রুগ্রন্থি বা লালা গ্রন্থি, এগুলোতে কি থাকে? কেমিক্যালস থাকে, যেগুলো আমরা বায়োকেমিক্যালস বলি। আর স্কিন মিউকাস এগুলো কি করে? ডিরেক্ট প্রতিরোধ গড়ে তুলছে। তাহলে এই যে বাহ্যিক অনাক্রমতা, সেটা দুই রকম ভাবে হতে পারছে। একটা হচ্ছে রাসায়নিক, তাই তো, একটা হচ্ছে রাসায়নিক এই পার্টটা, আর যেটা স্কিন মিউকাসের মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে ভৌত বা ফিজিক্যাল। তাহলে একটা হলো ফিজিক্যাল বা ভৌত বাহ্যিক অনাক্রমতা, আর একটা হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক বাহ্যিক অনাক্রমতা। বুঝতে পেরেছো? এইগুলো বাহ্যিক। তাহলে কি হলো? অনির্দিষ্ট বাহ্যিক অনাক্রমতা, তার দুটো ভাগ, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। ভৌতটা কমপ্লিট হয় স্কিন মিউকাস, তারপর হচ্ছে গ্রাসনালী, ট্রাকিয়া এগুলোর মাধ্যমে। আর রাসায়নিকটা কমপ্লিট হয় বা রাসায়নিকটা নিয়ন্ত্রিত হয় ঘর্মগ্রন্থি, অশ্রুগ্রন্থি, লালা গ্রন্থি এই গ্রন্থিগুলোর মাধ্যমে। ঠিক আছে? এই গ্রন্থিগুলোর মাধ্যমে হয়, তার মানে কি? এই গ্রন্থিগুলোতে যে ক্ষরণ হয়, কি হয়? ক্ষরণ হয় বা সিক্রেশন হয়। সেই ক্ষরণ জাতীয় যে পদার্থগুলো, সেগুলোর মধ্যে কিছু বায়োকেমিক্যালস থাকে, যার মাধ্যমে এগুলো ঘটে। বোঝা গেছে? এবার দেখো, এই যে মানুষটা ছিল অন্নকালিনী, এই যে মানুষটা ছিল, এই মানুষটার শরীরে বাহ্যিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পরেও যদি রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে যায়, তখন কি হবে? বাহ্যিক প্রতিরোধ গড়ে তোলার পরেও যদি শরীরের মধ্যে রোগ জীবাণু ঢুকে যায়, তখন কি হবে? শরীরের মধ্যে অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, আদারওয়াইজ সেই রোগ জীবাণুটা সেই মানুষের বা সেই প্রাণীটির ক্ষতি করবে। তাই তো? তাহলে তার জন্য প্রথমে হচ্ছে বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা। এবার যদি সেটা ফেলিওর হয়, সেটার কাজ করা সত্ত্বেও যদি সেটা ফেলিওর হয়ে যায়, তার ফলে যদি শরীরের ভেতরে রোগ জীবাণু প্রবেশ করে যায়, তখন সেই রোগ জীবাণুর বিরুদ্ধে আক্রমণ গড়ে তোলার জন্য শরীরের মধ্যে গড়ে ওঠে অভ্যন্তরীণ অনাক্রমতা। এটা কি ধরনের? সেটা অবশ্যই অনির্দিষ্ট অনাক্রমতা। কোনো নির্দিষ্ট রোগ জীবাণু দেখে না, যেই রোগ জীবাণু আসুক না কেন তার বিরুদ্ধে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। বোঝা গেছে? তাহলে এই যে অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে শরীরের ভিতরে, কখন? যখন বাহ্যিক প্রতিরোধ ব্যবস্থা ফেলিওর হচ্ছে। এখান থেকে কোনো একটা জিনিস তোমাদের কি মাথায় আসছে? মাথায় নিশ্চয় আসার কথা। আমাদের ইন্ডিয়ার এরকম একটা ম্যাপ হয়তো তোমরা সবাই জানো, তাই তো? এরকম আমি খুব ভালো ছবি অবশ্য আঁকি না। তাহলে এই যে ধরো মনে করো ইন্ডিয়া, এই এলাকাটা পাকিস্তান, তোমরা সবাই জানো পাকিস্তানের সঙ্গে পরিচিত। তো এইখানে কি থাকে? এখানে বিএসএফ গুলো থাকে বর্ডার লাইনে। বর্ডারে কি থাকে? বিএসএফ থাকে আমাদের। তাহলে বর্ডারে বিএসএফ কি করে? প্রথমত এই সমস্ত দেশ থেকে আসা যে অনুপ্রবেশকারী বা এর থেকে আসা যে জঙ্গি বা অন্য কোনো ক্ষতিকারক ব্যক্তি যদি আমাদের দেশে ঢোকার চেষ্টা করে, তখন কি করে? আমাদের দেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বা বিএসএফ আছে, তারা কি করে? আমাদের দেশকে রক্ষা করে। এবার ধরো কোনো কারণে বিএসএফ ফেলিওর হলে পরে তারা যদি শরীরের ভেতরে প্রবেশ করে যায় ইন্ডিয়ার মধ্যে, তখন কি করে? আমাদের এইখানে থাকে আর্মি। কি থাকে? আর্মি থাকে, তাই তো? তখন আর্মি কি করে? এই যে অনুপ্রবেশকারী তাদেরকে খুঁজে খুঁজে বার করে, তাদেরকে ধরে ধ্বংস করে মেরে ফেলে, তাই তো? বা জেলে নিয়ে গিয়ে রাখে। তাহলে বিএসএফ এই ক্ষেত্রে কি হলো? বিএসএফকে বলা হয় ইন্ডিয়াজ ফার্স্ট লাইন ডিফেন্স, তাই তো? তাহলে বিএসএফ যেহেতু সর্বপ্রথম করে, তাই এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। আর আর্মিকে বলা হয় সেকেন্ড লাইন ডিফেন্স। তাহলে আর্মি কখন কাজ করছে? যখন শরীরের ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করে যাচ্ছে, বিএসএফ ফেলিওর হচ্ছে। আর বিএসএফ কখন করছে? বিএসএফ সবার যখনই সর্বপ্রথম
দেশের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে তখন। তাহলে বিএসএফ যখন বর্ডারে থাকে তখন কি সে দেখে যে এটা আর্মি না এটা জঙ্গি, এটা অন্য দেশের আর্মি না এটা জঙ্গি, না এটা কোনো ব্যক্তি, না এটা গরু না ছাগল, সেটা তো দেখে না বিএসএফ। বিএসএফ যাকে পায়, যে দেখছে যে অন্যায় করে ভারতের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে, তাকেই ধ্বংস করে। কিন্তু আর্মি কি করে? আর্মি কি দেশের মধ্যে দেশের নাগরিকও আছে, সেখানে মাওবাদী বা সেখানে দেশদ্রোহী বা সেখানে তোমার অনুপ্রবেশকারী আছে, তার মধ্যে থেকে আর্মি কিন্তু দেশের নাগরিকের কোনো ক্ষতি করে না, ধরে ধরে যে অনুপ্রবেশকারী তাদেরকে ধরে মারে, তাই তো? ঠিক সেরকমই তাহলে আর্মি কি হলো? নির্দিষ্ট, সবাইকে না, কিন্তু বিএসএফ কি? সবাইকে। তাহলে এই ক্ষেত্রেও বাহ্যিক যে আমরা বললাম প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে, এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে বাহ্যিক অনাক্রমতা, আর অভ্যন্তরীণ অনাক্রমতা হচ্ছে আর্মির মতো, যেটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। এখানে বাহ্যিকের ক্ষেত্রে হচ্ছে বিএসএফ এর মতো কোনো নির্দিষ্ট নেই, যে কোনো ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে এরা অনাক্রমতা গড়ে তোলে। আর অভ্যন্তরীণ হচ্ছে এরা নির্দিষ্ট অনেকটা, আমরা এখানে অনির্দিষ্ট যেহেতু পড়ছি সেই কনসেপ্টটা এখানে ক্লিয়ার নেব না। এখানে অভ্যন্তরীণ মানে হচ্ছে সেই যে অনুপ্রবেশকারী যেটা শরীরের মধ্যে প্রবেশ করে গেল, বাহ্যিক যেটাকে মানে রক্ষা করতে পারলো না, বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা ফেলিওর হওয়ার পর সেই অভ্যন্তরে প্রবেশ করে যাওয়া রোগ জীবাণুর বিরুদ্ধে অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। তো সেই অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা কীরকমভাবে গড়ে ওঠে, অর্থাৎ কী কী মেকানিজমে অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে, সেইগুলো আমরা একটু দেখব। কেমন? শরীরের মধ্যে যে বিভিন্ন অনাক্রমতন্ত্রে যে আমরা কোষগুলো দেখেছি, তাই তো, সেই কোষগুলোই অ্যাকচুয়ালি এই অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। কীরকমভাবে? তোমরা নাম শুনেছ, শ্বেত রক্তকণিকার নাম শুনেছ সবাই? শ্বেত রক্তকণিকার নাম কে শোনোনি? সবাই শুনেছ। শ্বেত রক্তকণিকা কোনগুলো? হোয়াইট ব্লাড, পুরোটা লিখে না, WBC, তাই তো, হোয়াইট ব্লাড কর্পাসেল। তাহলে এই যে শ্বেত রক্তকণিকাগুলো কি কি আছে তোমরা সবাই জানো। যেমন শ্বেত রক্তকণিকা আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তাই তো, মনোসাইট। এই যে শ্বেত রক্তকণিকাগুলো, এইগুলো কি করে? রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। তাহলে এই শ্বেত রক্তকণিকাগুলো শরীরের রোগ জীবাণুর বিরুদ্ধে কিভাবে অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, সেটা আমাদের একটু জানা প্রয়োজন, সেটা আমরা একটু ডিসকাস করব। শ্বেত রক্তকণিকা যে উপায়ে কাজ করে সেই উপায়টাকে বলা হয় ডায়াপেডোসিস। কি বলা হয়? ডায়াপেডোসিস। তাহলে কি এই ডায়াপেডোসিস? ডায়াপেডোসিস হচ্ছে একটা প্রক্রিয়া, ডায়াপেডোসিস। তো এই ডায়াপেডোসিস কি? ধরো মনে করো যে এই একটা শরীরের, মনে করো এই একটা ব্যক্তি, এটা মনে করো একটা ব্যক্তি, ঠিক আছে, তো তার এটা হচ্ছে হাত, ঠিক আছে, আর এটা হাত, এটা মনে করো বডি। তো এই জায়গাটায় শরীরের, মনে করো কোনো এই জায়গাটায় আক্রান্ত হয়েছে, কেউ মেরেছে, এই জায়গাটা কেটে গেছে, কেমন? এবার এই জায়গাটা কেটে গেছে বা এই জায়গাটায় কোনো রোগ জীবাণু আক্রমণ করেছে, তাহলে এটা ইনজিওর হয়েছে বা এই জায়গাটা কোনো রোগ জীবাণু আক্রমণ করেছে। এর ফলে কি হয়? এইখানে যে ব্লাড ভেসেলগুলো আছে বা রক্ত বাহিকাগুলো আছে, যে ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলো কি হয়? সেইগুলোকে ভেদ করে শ্বেত রক্তকণিকা বা WBC গুলো কি হয়? রক্তবাহী থেকে বাইরে বেরিয়ে আসে, দিয়ে বাইরের কোথায় আসে? টিস্যুতে আসে, বাইরের টিস্যুগুলোতে প্রবেশ করে। কোথা থেকে? ব্লাড ভেসেল থেকে বডি টিস্যুতে এসে প্রবেশ করে, অর্থাৎ ব্লাড ভেসেলকে ওই জায়গাটা কি হয়? ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এই যে রক্তকণিকাগুলো কি হচ্ছে? ব্লাড ভেসেলকে ভেদ করে বডি টিস্যুতে বা বডি ফ্লুইডে এসে প্রবেশ করছে, এইটাকে বলা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় ডায়াপেডোসিস। তো অ্যাকচুয়ালি শ্বেত রক্তকণিকাগুলো কীভাবে কাজ করে? যখন কোনো জায়গায় কোনো জীবাণু আক্রমণ করে, যেমন এই জায়গাটায় করেছে, বা কোনো জায়গায় যখন ইনজিওর্ড হয়ে যায় শরীরের মধ্যে, সেই জায়গায় রোগ জীবাণু, ইনজিওর্ড হওয়ার পরও রোগ জীবাণু আক্রমণ করতে পারে, সেটা কোনো ব্যাপার না।
তাহলে যে জায়গায় রোগ জীবাণু আক্রমণ করছে বা ইনজিওর হচ্ছে সেই জায়গায় শ্বেত রক্তকণিকা ডায়াপেডেসিস প্রক্রিয়াতে বাইরে বেরিয়ে যায়। এবার বড় করে আঁকছি এই ছবিটা। এখানে মনে করো এর এই জায়গাটা, এবার এখানে ব্লাড ভেসেল ছিল, এই ব্লাড ভেসেল ছিল, ব্লাড ভেসেলের মধ্যে শ্বেত রক্তকণিকাগুলো ছিল, শ্বেত রক্তকণিকাগুলো কি হলো এখানে বেরিয়ে গেল, বডি টিস্যুর মধ্যে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এরা এখানে মেনলি হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে, এই রোগ জীবাণুগুলিকে ধ্বংস করে। বুঝতে পেরেছো? আরও অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখানে রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে শরীরটাকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, বা ইনজিওর হয়ে গেলে সেই জায়গাটাকে পরিপূরণ করে। বুঝতে পেরেছো? তো এইরকমভাবে যে ডায়াপেডেসিস পদ্ধতিতে কাজ করে সব শ্বেত রক্তকণিকাগুলো, তাদের মধ্যে আমরা একে একে আলোচনা করছি। 1 নম্বর তোমরা নাম শুনেছো নিশ্চয়, নিউট্রোফিল। কি? নিউট্রোফিল। এই যে নিউট্রোফিল কিভাবে রোগ জীবাণুর বিরুদ্ধে আক্রমণ করে? নিউট্রোফিল হচ্ছে, ধরো এই জায়গাটায় রোগ জীবাণু আক্রমণ করেছে, এই জায়গাটা রোগ জীবাণু আক্রমণ করেছে, কোনো একটা জীবাণু এখানে প্রবেশ করে গেছে। এখানে যখন রোগ জীবাণু আক্রমণ করে বা এমনি ইনজিওর্ড হয়, তখন এই এখানে তো কোষগুলো আছে, বডির কোষগুলো তো আছে, এই কোষগুলো থেকে, অর্থাৎ যে আক্রান্ত কোষ, সেই কোষগুলো থেকে এক ধরনের ক্ষতিকারক পদার্থ, ক্ষতিকারক না, এক ধরনের পদার্থ সিক্রেশন হয়, যেটার নাম হচ্ছে কেমোকাইন। অনেকগুলো থাকে, তাই কেমোকাইন্স লিখলাম। তাহলে কেমোকাইন বলে এক ধরনের ক্ষরণ হয় কেমিক্যালস, সেটা কোথা থেকে? ইনজিওর্ড বা আক্রান্ত কোষ থেকে এটা ক্ষরণ হয়। এবার নিউট্রোফিলগুলো কি হয়, যে এই নিউট্রোফিল ধরো ব্লাড ভেসেল এখান থেকে বেরোলো, বেরোনোর পর নিউট্রোফিলগুলো সেই যে আক্রান্ত কোষ সেখানে এই কেমোকাইন্স দ্বারা আকৃষ্ট হয়। বুঝতে পেরেছো? কেমোকাইন্স দ্বারা আকৃষ্ট হয়। এবার দেখো এই কেমোকাইন্স কিন্তু অনেক ধরনের থাকে, আলফা কেমোকাইন্স, বিটা কেমোকাইন্স, গামা কেমোকাইন্স, এরকম কেমোকাইন্স থাকে। তার মধ্যে যেটা আলফা কেমোকাইন্স, সেই আলফা কেমোকাইন্স দ্বারা নিউট্রোফিল আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে সেই আক্রান্ত, চলো এখানে মনে করে এই সেলটা আক্রান্ত হয়েছে, এখানে আলফা কেমোকাইন্স বেরিয়ে গেছে। এবার কি হয়, নিউট্রোফিল এখান থেকে এই কোষে চলে আসে, কোষে এসে এই কোষটাকে, যেটা আক্রান্ত সেটাকে নষ্ট করে দেয়, নষ্ট করে দিয়ে সেটাকে নতুন একটা কোষ দ্বারা সেটা রিপ্লেস হয়ে যায় অবশ্য। তো এখানে এসে বা যে রোগ জীবাণুটা আছে সেই রোগ জীবাণুটাকেও ধ্বংস করে দেয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কেমোকাইন্সের মাধ্যমে কাজ করে কি তাহলে নিউট্রোফিল। কি ধরনের কেমোকাইন্স? আলফা কেমোকাইন্স। এবার সেম এই কেমোকাইন্সের মাধ্যমে এভাবেই ডায়াপেডেসিস পদ্ধতিতে কাজ করে আরও একটা শ্বেতকণিকা, তার নাম হচ্ছে মনোসাইট। কি বললাম? তার নাম হচ্ছে মনোসাইট। এই মনোসাইট আক্রান্ত হয় বিটা কেমোকাইন্স দ্বারা। যেটা আমরা বলছিলাম নিউট্রোফিলের ক্ষেত্রে যেটা বলছিলাম আমরা আলফা কেমোকাইন্স, সেটা বেসোফিলের সেটা মনোসাইটের ক্ষেত্রে হয় বিটা কেমোকাইন। বোঝা গেছে? এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে বেসোফিল। বেসোফিল এক ধরনের শ্বেতকণিকা, এও কিন্তু শরীরে রোগ জীবাণুর বিরুদ্ধে আক্রমণ করে। সেটা কিভাবে? ডায়াপেডোসিস পদ্ধতিতে করে, সেটা আমরা আগেই বলে দিয়েছি। তাহলে বেসোফিল কিভাবে কাজ করে? বেসোফিল হচ্ছে যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় বা আক্রান্ত, মনে করো এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জায়গাটা গিয়ে কি করে? হিস্টামিন ক্ষরণ করে। কি করে? হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করার মাধ্যমে সেই জায়গায় যে ক্ষতিগ্রস্ত যে কোষগুলো, মনে করো এই জায়গাটায় শরীরে এই কোষগুলো আছে, তার মধ্যে মনে করো যে এই কোষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কোন কোষটা? এই কোষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন বেসোফিল কি করে? এই যে হিস্টামিন আছে, এই হিস্টামিনের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত কোষটাকে রিপ্লেস করে
বসিয়ে দেয়। বুঝতে পেরেছো? বা এইখানে যে রোগ জীবাণুগুলো আছে সেগুলোকে এই হিস্টামিন ক্ষরণের মাধ্যমে ধ্বংস করে দেয়। বুঝতে পেরেছো? এই যে পদ্ধতিতে হিস্টামিন কাজ করে বা বেসোফিল কাজ করে, এটাকে বলা হয় ইনফ্লামেটরি রিয়াকশন। কি বলা হয়? ইনফ্লামেটরি রিয়াকশন। এই ইনফ্লামেটরি রিয়াকশন একটু যদি ব্রড সেন্সে বলা হয়, কি ইনফ্লামেটরি রিয়াকশন? ইনফ্লামেটরি রিয়াকশন হচ্ছে এরকম যে ধরো যে শরীরে এই জায়গাটা আক্রান্ত হলো, আক্রান্ত হওয়ার ফলে কি হবে, এই জায়গাটা যখন আক্রান্ত হয়ে যাবে তখন এখানে এই যে কোষগুলো আছে সেই কোষগুলো কি দ্বারা আক্রান্ত হলো, সেটা কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে, কোনো হিটের দ্বারা আক্রান্ত হতে পারে, কোনো টক্সিনের দ্বারা আক্রান্ত হতে পারে, হ্যাঁ, বা যে কোনো সাবস্ট্যান্সেস দ্বারা এটা আক্রান্ত হয়ে গেল। আক্রান্ত হয়ে যাওয়ার পর এবার বেসোফিল কি করবে? বেসোফিল এখানে হিস্টামিন ক্ষরণ করবে, তাই তো? বা এখানে আরো অন্যান্য জিনিস ক্ষরণ হয় যেটা বলা হয় ব্র্যাডিকাইনিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন, এই সমস্ত পদার্থগুলো ক্ষরণ হয়। তার ফলে কি হয়, এইগুলো ক্ষরণ হওয়ার ফলে এই যে ব্লাড ভেসেল আছে, এখানে যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো লিক হয়ে যায়। এগুলো যখন লিক হয়ে যায় ব্লাড ভেসেল থেকে, তখন ব্লাড সেলগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। ব্লাড সেলগুলো যখন বাইরের দিকে বেরিয়ে আসে সেই জায়গাটা ফুলে যায়। এই যে ফুলে যাওয়া অর্থাৎ কি হলো, হিস্টামিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন বা ব্র্যাডিকাইনিন এগুলো ক্ষরণ হওয়ার ফলে ওই জায়গাটা ফুলে গেল, ফুলে গিয়ে ওই জায়গাটা ব্লাড সেলগুলো লিক হয়ে, ব্লাড ভেসেলটা লিক হয়ে গিয়ে সেই জায়গায় ব্লাড সেলগুলো চলে আসছে, যে ফুলে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় ইনফ্লামেটরি রিয়াকশন। তাহলে এই রকম ইনফ্লামেটরি রিয়াকশনের মাধ্যমে কিন্তু কাজ করে কে? বেসোফিল। তাহলে বেসোফিল কি করে, যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গাটাতে কি করে? হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করে কি করে? সেই জায়গাটাকে এরকম, ওই জায়গাটা তখন কি হয়, ব্লাড ভেসেলগুলো লিক হয়ে গিয়ে ওখানে আরো ব্লাড সেলগুলো আসে, ব্লাড সেলগুলো এসে কি করে তখন এবার সেই জায়গাটায় ফুলে যায়, ফুলে গিয়ে আবার সেখানে ব্লাড সেলগুলো ওই রোগ জীবাণুগুলোকে ওখানে ধ্বংস করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? এগুলো আরো ডিটেলসে আছে, আরো ডিটেলসে ইচ্ছা করলে বলা যায়, কিন্তু তোমাদের জন্য এই জেনারেল কনসেপ্টটুকুই যথেষ্ট, সেই জন্য আমি বেশি ডিটেলসে ঢুকছি না। কেমন? এরপর আছে ইওসিনোফিল। তোমরা নাম শুনেছো, ইওসিনোফিলের নাম শুনেছো। ইওসিনোফিলসগুলো কিভাবে কাজ করে? ইওসিনোফিল যেটা করে সেটা হচ্ছে আইজিই মেডিয়েটেড, আইজিই নির্ভর বা আইজিই ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। তাহলে আইজিই ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। তাহলে এই যে সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি, এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, তাহলে সেটা তোমাদের বুঝে যাওয়ার কথা। তাহলে এই সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটির মাধ্যমে কে কাজ করে? সেটা হচ্ছে ইওসিনোফিল। তাহলে ইওসিনোফিল কার উপর ডিপেন্ডেন্ট করে? সেলটাকে, এখানে সেলটা হচ্ছে ইওসিনোফিল, আর কার উপর ডিপেন্ডেন্ট? আইজিই অ্যান্টিবডি। তাহলে ইওসিনোফিল আইজিই অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে এই প্রসেসটা কি? ফ্যাগোসাইটোটিক প্রসেস। তাহলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে? রোগ জীবাণুকে ধ্বংস করে। বুঝতে পেরেছো? মোটামুটি এইটুকুই তোমরা পড়ো, যে আমরা তাহলে কতটুকু আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম হচ্ছে, প্রথম কথা হচ্ছে ইমিউন সিস্টেমের যে ইমিউনিটি গড়ে তোলে, সেই ইমিউনিটি দুই প্রকার। এক হচ্ছে সহজাত ও বংশগতভাবে পাওয়া, আর একটা হচ্ছে জন্ম নেওয়ার পর যেটা হচ্ছে অর্জিত। এক হচ্ছে বংশগত, আর একটা হচ্ছে অর্জিত। এই দুই ধরনের অনাক্রমতা বা ইমিউনিটি আমরা দেখলাম। তার মধ্যে আমরা যেটা আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে অর্জিত অনাক্রমতা নয়, অনির্দিষ্ট, যেটা হচ্ছে বংশগত অনাক্রমতা ও সহজাত অনাক্রমতা, সেটা আলোচনা করতে শুরু করেছি। এবার সেই সহজাত বংশগতর মধ্যে আমরা দেখলাম একটা হচ্ছে হয় কি দেখলাম, একটা দেখলাম বাহ্যিক আর একটা দেখলাম অভ্যন্তরীণ। সে বাহ্যিক আর অভ্যন্তরীণের মধ্যে আমরা কি দেখলাম? একটা দেখলাম বাহ্যিক আর একটা দেখলাম অভ্যন্তরীণ।
বাহ্যিকের মধ্যে দেখলাম একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। ভৌত মনে হচ্ছে আমাদের স্কিন, মিউকাস এগুলোর মাধ্যমে হচ্ছে, আর রাসায়নিক হচ্ছে ঘর্মগ্রন্থি, অশ্রুগ্রন্থি, লালাগ্রন্থি ইত্যাদি গ্রন্থির মাধ্যমে ক্ষরিত যে বিভিন্ন পদার্থগুলো তার মাধ্যমে হচ্ছে, তাই তো। এবার বাহ্যিক যে অনাক্রমতা সেটাকে বলা হয় ফার্স্ট লাইন ডিফেন্স অফ আওয়ার বডি, আর অভ্যন্তরীণকে বলা হয় সেকেন্ড লাইন ডিফেন্স অফ বডি। এবার যেগুলো বাহ্যিক অনাক্রমতা যখন ফেলিওর হয় তখন সেখানে শরীরে রোগ জীবাণু প্রবেশ করে এবং অভ্যন্তরীণ অনাক্রমতা সেখানে সক্রিয় হয়। অভ্যন্তরীণ অনাক্রমতাগুলো অনেক প্রসেসে হয়, তার মধ্যে একটা হচ্ছে শ্বেত রক্তকণিকার মাধ্যমে হয়। শ্বেত রক্তকণিকা কিভাবে কাজ করে? শ্বেত রক্তকণিকা ডায়াপেডেসিস প্রক্রিয়ায় কাজ করে। ডায়াপেডেসিস মানে হচ্ছে যে বিভিন্ন রোগ যে রক্তকণিকাগুলো আছে সেগুলো রক্তবাহ থেকে শরীরে বেরিয়ে যাওয়া, সেটাকে রক্তবাহকে ভেদ করে শরীরে প্রবেশ করা, এটাকে বলা হয় ডায়াপেডেসিস। শ্বেত রক্তকণিকা কি করে? শরীরে কোনো জায়গা আক্রান্ত হলে সেখানে কি হয়, রক্তবাহকে ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করে। এবার শরীরে যে টিস্যুতে প্রবেশ করে সেখানকার রোগ জীবাণুগুলিকে ধ্বংস করে। তো সেই পদ্ধতির মাধ্যমে যে বিভিন্ন কোষগুলো আছে শ্বেত রক্তকণিকার, সেগুলো কে কিভাবে করে, তার মধ্যে নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল যে ক্ষতিগ্রস্ত কোষ যেখানে আক্রান্ত হয় সেখান থেকে কি হয়, এক ধরনের পদার্থক্ষরণ হয় কেমোকাইন্স। সেই কেমোকাইন্স হয় আলফা, বিটা, গামা এরকম হয়। তার মধ্যে আলফা কেমোকাইন্স দ্বারা আক্রান্ত হয়, আলফা কেমোকাইন্স ক্ষরণ হয় সেই ক্ষতিগ্রস্ত কোষ থেকে। সেই আলফা কেমোকাইন্স দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে কি করে, কাজ করে এবং রোগ জীবাণুকে ধ্বংস করে। আর মনোসাইট কি করে? মনোসাইট করে কি, যে বিটা কেমোকাইন্স দ্বারা আকৃষ্ট হয়, গিয়ে সেখানে রোগ জীবাণুকে ধ্বংস করে। আর বেসোফিল কি করে, যে ক্ষতিগ্রস্ত কোষ, সেই ক্ষতিগ্রস্ত কোষ থেকে হিস্টামিন ক্ষরণ হয়, ক্ষতিগ্রস্ত কোষের কাছে গিয়ে বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করার মাধ্যমে কি করে, ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি করে এবং ইনফ্লামেটরি রিয়াকশনের মাধ্যমে কি করে, সে রোগ জীবাণুকে ধ্বংস করে বা ক্ষতিকর কোষগুলোকে নষ্ট করে। বোঝা গেছে? আর আরেকটা কি বাকি থাকলো, ইওসিনোফিল। ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল হচ্ছে আইজিই মেডিয়েটেড আইজিই ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি করে। অর্থাৎ ইওসিনোফিল একটা সেল, সে কি করে, আইজিই অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে, অ্যান্টিবডির উপর নির্ভরশীল হয়ে এক ধরনের অনাক্রমতা দেহের মধ্যে গড়ে তোলে, সেটা হচ্ছে সাইটোটক্সিসিটি। সেই ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছি, তাই আমি আর ডিটেলসে বললাম না। কেমন? এইটুকু তোমরা পড়ো। এর পরের দিন আবার আমরা এই অনির্দিষ্ট অনাক্রমতা বা জন্মগত অনাক্রমতাই আমরা পড়বো। আস্তে 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 আমরা এগোবো। কেমন? থ্যাংক ইউ।